হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ রাত 8টার স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা ক্লাস নাম্বার 17 এবং 17 আমরা পেডাগোজি থেকেই আরও বেশ কিছু বাছাই করা কোয়েশ্চেনগুলো ডিসকাস করছি। কারণ আমাদের যে আপার প্রাইমারিতে সিলেবাস রয়েছে সিডিপি, বাংলা, ইংরেজি, এসএসটি এবং সায়েন্সের জন্যে সায়েন্স অ্যান্ড ম্যাথস, প্রত্যেকটা পার্টেই তো পেডাগোজির কোয়েশ্চেন থাকছে। সেই কারণে পেডাগোজির কনসেপ্টটা ক্লিয়ার করা কিন্তু দরকার। এবং ডেলি তোমরা যারা যারা ক্লাসগুলো করছো তোমরা দেখবে প্রচুর কোয়েশ্চেন্স কিন্তু সেম কনসেপ্টের উপরে কিন্তু ভিন্ন ভিন্নভাবে দিয়েছে। তো সেই কারণে তোমরা কিন্তু ক্লাসগুলো অবশ্যই করবে, পেডাগোজি কিন্তু প্র্যাকটিসটা দরকার রয়েছে। তো আজকে সেটে প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, বলেছে প্রাথমিক স্তরের শিশুদের শেখার সমস্যা সমাধান করা যেতে পারে নিচের কোনটি প্রয়োগের মাধ্যমে। প্রাথমিক, উচ্চ প্রাথমিক যেটাই তোমরা বলো, প্রাইমারি সেকশন যেটা, সেকেন্ডারির আগের পার্টটা যেটা, সেটাকে তো দুটো ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তিনটে ভাগ করা হয়েছে বেসিক্যালি, প্রি প্রাইমারি, প্রাইমারি আর আপার প্রাইমারি। অর্থাৎ ক্লাস 1-এর আগে যেগুলো রয়েছে কিন্ডার গার্ডেন, সেটা হচ্ছে প্রি প্রাইমারি, ক্লাস 1 to 5 হচ্ছে প্রাইমারি, ক্লাস 6 to ক্লাস 8 হচ্ছে আপার প্রাইমারি। তো সেটার জন্য কোনটা প্রয়োগ করা যেতে পারে? গল্প বলা, সহজ ও আকর্ষণীয় পাঠ্যপুস্তক, মূল্যবান ও দৃষ্টিনন্দন সহায়ক উপকরণ, তার অক্ষমতার ক্ষেত্রে মানানসই বিভিন্ন ধরনের শিক্ষণ পদ্ধতি। দেখো, যদি ছোটো বাচ্চা হয় তাহলে গল্প বলবো আমি। যদি প্রাইমারি স্কুলে বাচ্চা হয় তাকে সুন্দর সুন্দর বই দেবো যেখানে অনেক বড় বড় ছবি থাকবে, আকর্ষণীয় থাকবে। তাকে খুব আমি ভালো ভালো মূল্যবান, তো এটা করা যাবে না, মূল্যবান দৃষ্টিনন্দন সহায়ক উপাদান এটা কখনোই মানে গ্রহণযোগ্য নয়, সেটা হতে হবে চিপ অ্যান্ড বেস্ট। তো সবথেকে বেশি যেটা জরুরি সেটা কি? তার অক্ষমতার ক্ষেত্রে মানানসই বিভিন্ন ধরনের শিক্ষণ পদ্ধতি। মানে সে বাচ্চাটা কোন কোন বিষয়ে পিছিয়ে আছে সেগুলোকে তাকে মোটিভেট করা, সেগুলোকে তাকে ঠিক করানোর জন্য মানানসই বিভিন্ন কিছু দিয়ে তাকে শেখাতে হবে। নেক্সটে নম্বর দুইয়ে বলেছে অন্তিম পরীক্ষার প্রস্তুতি হিসেবে একজন শিক্ষক বা শিক্ষিকার কী করণীয়। অন্তিম পরীক্ষা বা শেষ পরীক্ষার ছাত্রছাত্রীদের সম্ভাব্য প্রশ্নগুলি বলে দেওয়া, মাঝে মাঝে শ্রেণীকক্ষে অভিক্ষার ব্যবস্থা নেওয়া, নিরবচ্ছিন্ন মূল্যায়ন করা, কোনোটিই নয়। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে মাঝে মাঝে শ্রেণীকক্ষে অভিক্ষার ব্যবস্থা নেওয়া। এখানে একটা জিনিস দেখো, অন্তিম পরীক্ষা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন, আমি লিখছি। আর এই যে মাঝে মধ্যে শ্রেণীকক্ষে অভিক্ষা নেওয়া, এটা হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন। বারবার আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করি তোমাদের, সেটা কি ফর্মেটিভ ইভ্যালুয়েশনটা কি? সেটা হচ্ছে ডিউরিং দ্য কোর্স অফ টাইমের মধ্যে চলবে। তোমাকে সেমিস্টারের জন্য 6 মাস বেঁধে দেওয়া হয়েছে, ওই 6 মাসের মধ্যে তুমি চ্যাপ্টার শেষ করছো, একটা করে ক্লাস টেস্ট নিয়ে নিচ্ছ। এগুলো হচ্ছে ফর্মেটিভ টাইপ অফ ইভ্যালুয়েশন। সেটা তুমি লিখিত ক্লাস টেস্ট নিতে পারো, কুইজ করাতে পারো, তুমি কোনো বক্তৃতা দেওয়াতে পারো তাদেরকে দিয়ে, মানে তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার যে পদ্ধতি। আর সামেটিভ ইভ্যালুয়েশন কোনটা? যেটা কিনা তুমি সিলেবাস শেষের পর, মানে সেমিস্টারটা, ঠিক আছে, মানে একটা পিরিয়ড অফ টাইমের পর তুমি নিচ্ছ, যেটা আগে থেকে নির্ধারিত রয়েছে এই সময় হবে, সেটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন। এরপর রয়েছে ক্লাসে পাঠদান শুরু করা যেতে পারে গল্প বলার মাধ্যমে, প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে, দুটোই, কোনোটিই নয়। সঠিক উত্তর কি? দেখো, আমি যে টপিকটা পড়াবো সেই নিয়ে প্রথমে গল্প করতে পারি, আবার এসে আমি জিজ্ঞাসা করতে পারি যে তোমরা এই ব্যাপারটা জানো কি না। যখন তারা কেউ কেউ বলবে জানি, কারো কারো জ্ঞান থাকবে, কারো কারো অস্পষ্ট জ্ঞান থাকবে, কারো কারো থাকবে না, সেখান থেকেই আমি আলোচনাটাকে শুরু করব। তো এখানে দুটোই কিন্তু এখানে লজিক্যাল, এ এবং বি দুটোই। একজন শিক্ষক এবং একজন ছাত্রের মধ্যে সর্বাপেক্ষা ভালো কোন সম্পর্কটি হতে পারে? সবচেয়ে ভালো কি? আমরা প্রত্যেকে জানি টিচারকে কি বলা হয়? ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, তাই তো? বন্ধু, দার্শনিক এবং পথ প্রদর্শক। এবার একজন শিক্ষকের সাথে একজন ছাত্রর সবথেকে ভালো সম্পর্ক কি হতে পারে? প্রভু এবং ভৃত্য ন্যায়, মানে মালিক চাকরের মতো, পিতা পুত্রের ন্যায়, ব্যবসায়ী ক্রেতার ন্যায়, চোর পুলিশের ন্যায়। দেখো, এখানে 4টা অপশন যেটা রয়েছে তার মধ্যে সবচেয়ে লজিক্যাল আমরা বুঝতেই পারছি পিতা পুত্রের ন্যায়। এখানে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, বাবা ছেলের মতো সম্পর্ক হবে, তা কেন হতে যাবে? একটা বাচ্চা সাথে তার টিচারের সম্পর্ক বাবা ছেলের মতো কেন হতে যাবে? এখানে কোন পার্সপেক্টিভে এই কথাটাকে ব্যবহার করা হয়েছে যে যখন সেই বাচ্চাটা, সেই স্টুডেন্টটা ক্লাসে এসে কোনো কিছু বুঝতে পারছে না, ভুল করছে, তখন তাকে পথ দেখিয়ে দেওয়া। একজন বাবা যেভাবে করে তার ছেলের জন্য, তার মেয়ের জন্যে, যে সেই যখনই কোনো কিছু জায়গাতে হোঁচট খাচ্ছে তাকে সেখানে কি করা? ফ্যাসিলিটেট করা, তাকে সহযোগিতা করা।
ঠিক তেমনি স্কুলেও কিন্তু একজন টিচার সেই ভূমিকাটাই পালন করে থাকেন, সেই কারণে এখানে পিতা পুত্রের ন্যায় বলেছে। বাকি অপশনগুলো তো ভুল, তাই না? আপনি ক্লাসে একজন মনিটর ঠিক করবেন, এই মনোনয়নে কোন বিষয়ে আপনি প্রাধান্য দেবেন? আপনি ক্লাসে একজন মনিটর ঠিক করবেন, তো ছাত্রদের মধ্য থেকে নির্বাচনের মাধ্যমে, দৈহিক পরিমাপের ভিত্তিতে, ক্লাসে সবচেয়ে যে ভালো ছাত্র থাকে আপনার পছন্দ অনুযায়ী। দেখো, যখনই কোনো মনোনয়ন করা আসবে, মনিটর করা আসবে, তখন আমাকে দেখতে হবে যে ক্লাসের মধ্যে সবথেকে ভালো মনিটরিং কে করতে পারে, সেটা একটা হতে পারে। আরেকটা হতে পারে, বলা হলো যে 5 জনকে নির্বাচন করা হলো বা বেছে নেওয়া হলো, তার মধ্যে যে কোনো একজন ফাইনালি ভোটিংয়ের মাধ্যমে জিতলো, অর্থাৎ ছাত্রদের মধ্য থেকে নির্বাচনের মাধ্যমে, ক্লাসরুমে যারা আছে তাদের মধ্যে থেকে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের প্রত্যেককে একটু জানিয়ে রাখি, আমাদের আপার প্রাইমারি টেটের কিন্তু জাস্ট নতুন ব্যাচ শুরু হয়েছে। আপার প্রাইমারি টেট 2025 পরীক্ষাকে মাথায় রেখে, যেটা কিন্তু কোর্ট বলে দিয়েছে 2026 মার্চের মধ্যে নিতেই হবে পরীক্ষাটা। সেই পরীক্ষার বিষয়ভিত্তিক চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, বাংলা পেডাগজি, ইংরেজি পেডাগজি, বিজ্ঞান পেডাগজি, গণিত পেডাগজি, সোশ্যাল স্টাডিজের মধ্যে সোশ্যাল স্টাডিজ পেডাগজি, হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড পলিটি, প্রত্যেকটা সাবজেক্টের বিস্তারিত ডিটেলসে সমস্ত আলোচনার ক্লাস কিন্তু আমাদের অলরেডি চলছে ব্যাচে। তোমরা এই ব্যাচে জয়েন করতে পারো। ব্যাচের ডিটেলস তোমরা পাবে কিভাবে? আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, আপার প্রাইমারি টেট কথাটা লিখে সমস্ত ডিটেলস তোমাদেরকে সেখানে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। এবং এটাই আমাদের আরজিএম এডুকেশনের তত্ত্বাবধানে হওয়া 2025-এর শেষ আপার প্রাইমারি ব্যাচ। এরপরে এই বছর আর আপার প্রাইমারি কোনো ব্যাচ করা হবে না, কারণ পরীক্ষার সময়টা বেশি পাওয়া যাবে না, প্রস্তুতির জন্য তো টাইম দরকার, তাই তো। নেক্সট কোয়েশ্চেন, একজন শিক্ষার্থী কেন্দ্রিক ইনফ্যাক্ট শ্রেণীকক্ষের শিক্ষিকা কি করবেন? প্রধান বিষয়গুলি ব্যাখ্যা করতে বক্তৃতার পদ্ধতি ব্যবহার করবেন এবং শিক্ষার্থীদের মনোযোগ শক্তির মূল্যায়ন করবেন। অর্থাৎ তিনি দেখবেন যে বাচ্চারা কতটা মনোযোগী রয়েছে। শিক্ষণের সুবিধা করতে শিশুদের নম্বরের জন্য একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করতে উৎসাহ দেবেন, যাতে করে তারা ভালো নম্বর তুলতে পারে পরীক্ষায়, তাই তারা একে অপরের সঙ্গে কম্পিটিশন করবে। ঠিক আছে, কাজ প্রদর্শন করবেন, মানে কাজ বলতে এখানে হোমওয়ার্ক, যা তার শিক্ষার্থীদের কাছ থেকে তিনি আশা করেন। আর এমন কিছু পদ্ধতি কাজে লাগাবেন যাতে শিক্ষার্থীরা তাদের নিজেদের শিক্ষার জন্য নতুন উদ্যোগ নিতে উৎসাহী হয়। নতুন উদ্যোগ বলতে যখন কোনো কিছু শেখানো হবে তখন সেটাকে তারা যেন সেটা বাস্তবে ইমপ্লিমেন্ট করতে পারে এবং নতুন উদ্যোগে সহযোগিতা হয় বা নতুন উদ্যোগে তারা সাকসেস পায়। তার কথার অর্থ হচ্ছে, যে কোনো উদ্যোগ যখন তারা নেবে, যে কোনো কাজ যখন তাদেরকে দেওয়া হবে, তখন তারা সেটাকে উৎসাহের সাথে করতে পারে, কৌতূহলের সাথে করতে পারে। দেখো, আমরা সবসময় একটা কথা বলি, পেডাগজিতে শিক্ষার্থীদেরকে কি করতে হবে? অ্যাক্টিভ পার্টিসিপেন্টস বানাতে হবে, তাদেরকে প্রত্যক্ষ অংশগ্রহণকারীতে রূপান্তরিত করতে হবে। তো সেক্ষেত্রে এখানে অপশন নাম্বার ডি, এমন কিছু পদ্ধতি কাজে লাগাবেন যাতে শিক্ষার্থীরা তাদের নিজেদের শিক্ষার জন্য নতুন উদ্যোগ নিতে উৎসাহী হয়। একজন মেধাবী তরুণ ছাত্রের কাছে সেটি প্রতীক হিসাবে চিহ্নিত নয় যেটি সে দ্রুত বড় একটি প্রবন্ধ মুখস্থ করতে পারে, সে বিমূর্তভাবে চিন্তা করতে পারে, নতুন পরিবেশের সঙ্গে সে নিজেকে মানিয়ে নিতে পারে, তার সাবলীল এবং উপযুক্ত যোগাযোগ ক্ষমতা রয়েছে। মেধাবী তরুণ ছাত্র, তার কথা বলা হচ্ছে। মেধাবী তরুণ ছাত্র মানে কি? প্রত্যেকেই তো তরুণ তরুণী সেখানে। মেধাবী মানে কি? মেধাবী হচ্ছে সে ইন্টেলিজেন্ট, বাকিদের চেয়ে সে মেরিটোরিয়াস। তো তাকে প্রতীক চিহ্ন হিসেবে নয়, যেটা বলেছে সেটা কি? সে দ্রুত একটি প্রবন্ধ মুখস্থ করতে পারে। দেখো, মুখস্থ করা মানে এই জায়গাটা একটু বুঝবে, রোট লার্নিং। এই রোট লার্নিং কিন্তু একদম বর্জন করতে বলা হয়েছে। রোট লার্নিং, রিমেম্বারিং, এই সমস্ত কিন্তু বর্জন করতে বলা হয়েছে। ঠিক আছে, তো সে দ্রুত বড় একটি প্রবন্ধ মুখস্থ করতে পারে। অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কোপিং স্ট্র্যাটেজি শ্রেণীর অন্তর্গত নয়? রোধ, বিপ্লব, অভিযোজন, গ্রহণযোগ্যতা। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কোপিং স্ট্র্যাটেজির শ্রেণীর অন্তর্গত নয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বিপ্লব, অপশন নাম্বার বি, মানে রেভলিউশন। এটা হচ্ছে কোপিং স্ট্র্যাটেজির অন্তর্গত নয়। কোশ্চেনগুলো কিন্তু রেখে দেবে, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে বা খাতায় লিখে রাখবে, এগুলো কাজে দেবে, সমস্তটা কাজে দেবে।
আচ্ছা, আইডেন্টিক্যাল এলিমেন্ট, এই বক্তব্যটি নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? আইডেন্টিক্যাল এলিমেন্ট। শিখন সঞ্চালন মানে কি? ওই যে ক্লাসরুমে তুমি একটা টপিক পড়াচ্ছ এবং সেই টপিকটা অর্থাৎ লার্নিংটা কীভাবে পরিচালিত হচ্ছে, বাচ্চারা কি ক্রমাগত শিখছে নাকি সেটা থেমে যাচ্ছে নাকি তারা শিখতেই পারছে না, এই বিষয়গুলোকে ব্যালেন্স করবে। দলগত আদেশ, সঙ্গীদের মধ্যে ঈর্ষা, কে ভালো পারলো কে ভালো পারলো না সেই নিয়ে একটা তাদের মধ্যে হিংসা করা। একই প্রকার টেস্ট প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশন নাম্বার এ, শিখন সঞ্চালন। নেক্সট নম্বর 10, আপনার শ্রেণীতে কিছু কিছু শিশু আছে যারা ভুল করে, হতেই পারে। এই পরিস্থিতির নিচের উল্লেখিত বিষয়টির মধ্যে আপনার বিশ্লেষণ পদ্ধতি কোনটা হবে? মানে আমি পড়াতে গেছি, গিয়ে দেখছি বাচ্চাটা কিছু না কিছু ভুল করছে, কিছু বাচ্চা আছে, একটা নয়, পার্টিকুলার নয়, তখন সেখানে আমাকে কি করা উচিত? শিশুদের দুর্বল বুদ্ধিস্তর আছে, সেটা আমাকে ধরে নিতে হবে যে তাদের দ্বারা হবে না, তারা দুর্বল মাথার স্তর তাদের। শিশুদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করানো উচিত হবে না, যেহেতু তারা দুর্বল তাদেরকে ফেল করিয়ে দাও। শিশুদের বিষয় সম্বন্ধে এখনও পরিষ্কার ধারণা হয়নি এবং আপনার পক্ষে প্রয়োজন আপনার শিক্ষণ প্রণালীর উপর মনোযোগ দেওয়া। শিশুরা পড়াশোনায় আগ্রহী নয় এবং এরা শ্রেণীতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে শিশুদের বিষয় সম্বন্ধে এখনও পরিষ্কার ধারণা হয়নি এবং আপনার পক্ষে প্রয়োজন আপনার শিক্ষণ প্রণালীর উপর মনোযোগ দেওয়া। অর্থাৎ যেহেতু অনেকেই ভুল করছে, তাই আমার উচিত এমন কিছু পদ্ধতি ইমপ্লিমেন্ট করা যাতে সেই সমস্ত বাচ্চাদের ভুল ভ্রান্তিগুলো কমে। কারণ আমার আলটিমেট টার্গেট, আমার ক্লাসে যদি 50টা বাচ্চা থাকে, 50 জনই যাতে আমার পড়ানোটা বুঝতে পারে, সেই বিষয়ে আমার টার্গেটটা থাকবে। পরের নম্বর, প্রোগ্রামড ইনস্ট্রাকশন এর ধারণা প্রথম দিয়েছিলেন কে? প্রোগ্রামড ইনস্ট্রাকশন, স্কিনার, টড, স্মিথ, কিলপ্যাট্রিক। কে? প্রোগ্রামড ইনস্ট্রাকশন। সঠিক উত্তর বি.এফ. স্কিনার। গতকাল আমরা বি.এফ. স্কিনারের আরও একটা কিন্তু তত্ত্বর কথা বলেছিলাম, সেটা কি? তোমরা যারা গতকাল ক্লাস করেছো তোমরা জানো, তোমরা নিচে কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানাবে। বি.এফ. স্কিনার কোন থিওরি দিয়েছিলেন? ঠিক আছে, গতকালকের ক্লাসে আলোচনা হয়েছে আমাদের। নেক্সট, কিভাবে একজন শিক্ষক শিশুদের সমস্যার আরও ভালো সমাধানকারী হতে সাহায্য করতে পারেন? অর্থাৎ প্রবলেম সলভিং, আমি বাচ্চাটাকে কি করে আরও অনেক ভালো প্রবলেম সলভার বানাতে পারবো অ্যাজ এ টিচার। শিশুদের পাঠ্য বইতে দেওয়া সমস্যার উত্তরগুলো দেখতে উৎসাহ দিতে হবে। যে বইতে যেগুলো আছে, বিশেষ করে গণিত বইগুলোর পেছনে উত্তর দেওয়া থাকে, তো বলতে হবে যে তাহলে উত্তরটা মিলিয়ে নে, বইয়ের পেছন থেকে যা আছে দেখে নিতে হবে, দেখে নাও প্রত্যেকেই। নাকি শিক্ষার্থীদের কাছে দেওয়া সমস্যাগুলো সঠিক সমাধান দিয়ে দিতে পারেন, নাকি বাচ্চাদের কাছে যেগুলো যেগুলো কোয়েশ্চেন এসছে সেগুলোকে আমি নিজে থেকেই সলভ করে দিচ্ছি, যে নে আয় আমি করে দিচ্ছি, সলভ করে দিচ্ছি। শিশুদের নানা প্রকার সমস্যার সমাধান করতে দিতে পারেন এবং তাদের সমাধানে সাহায্য করতে পারেন। মানে যেটা বলা হচ্ছে লেভ ভাইগটস্কির স্ক্যাফোল্ডিং বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট যে থিওরিটা রয়েছে, যেখানে বলা হচ্ছে টিচার কী হবে? ফ্যাসিলিটেটর। বাচ্চাটা যা শেখাচ্ছে বাচ্চাটা যা শিখছে এবং তার যে ক্যাপাসিটি রয়েছে, সেই ক্যাপাসিটি অনুযায়ী তাকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যে সহযোগিতা করা, তাকে পৌঁছে দেওয়া নয়, সে নিজেই পৌঁছাবে, বাট তাকে সহযোগিতা করা, সেইটা হচ্ছে স্ক্যাফোল্ডিং বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এবং এটাই হচ্ছে সঠিক উত্তর, যে শিশুদের নানা প্রকার সমস্যার সমাধান করতে দিতে হবে এবং তাদের সমাধানের সাহায্য করতে হবে। ঠিক আছে, নেক্সট নম্বর 13, একজন শিক্ষার্থী বিদ্যালয়ের পরীক্ষার একাধিকবার ফেল করেছে। অকৃতকার্য মানে ফেইল হয়েছে। এক্ষেত্রে শিক্ষক হিসেবে আপনার কর্তব্য কী? আমার ক্লাসে বাচ্চাটা ফেল করছে বারবার, তাহলে এখানে আমাকে কি করা উচিত? বুদ্ধির অভিক্ষা প্রয়োগ করতে হবে, মানে আইকিউ টেস্ট করতে হবে, ইন্টেলিজেন্ট কোশ্চেন টেস্ট। প্রবণতার অভিক্ষা প্রয়োগ করতে হবে, শিক্ষার্থীর সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করতে হবে, আগ্রহের অভিক্ষা প্রয়োগ করতে হবে। সঠিক উত্তর কি? সঠিক উত্তর শিক্ষার্থীর সাথে ব্যক্তিগতভাবে ডিসকাস করতে হবে, যে বাবা তোর কোথায় প্রবলেম হচ্ছে, তুই কেন শিখতে পারছিস না, বা কেন তোর এই জায়গাটা বারবার ভুল হচ্ছে, কেন কী বুঝতে অসুবিধা হচ্ছে। এই ক্ষেত্রে আমরা রিমিডিয়াল টিচিং যেটা আমরা বলি,
এই রিমিডিয়াল টিচিংকে ইমপ্লিমেন্ট করতে পারবো, রিমিডিয়াল টিচিংকে কিন্তু এখানে আমরা গ্রহণ করতে পারবো। আপনি যে নতুন পাঠ শিক্ষা দিচ্ছেন তা ছাত্রছাত্রীরা ভালোভাবে বুঝতে পারছে না, এই অবস্থায় আপনার প্রতিক্রিয়া কী হবে? আপনি যে নতুন পাঠ শিক্ষা দিচ্ছেন তা ছাত্রছাত্রীরা ভালোভাবে বুঝতে পারছে না, ওই পাঠ্যাংশটির আলোচনা বন্ধ করে দেবেন, বাড়ি থেকে করে আনা নতুন কিছু প্রশ্নাবলী দেবেন, ছাত্রছাত্রীদের বলবেন যে করে হোক এই পাঠটি শিখে নিতে হবে, আপনার পদ্ধতিটি বদলে নেবেন। যেহেতু ছাত্রছাত্রীরা ভালোভাবে বুঝতে পারছে না, এখানে অ্যাজ এ হোল বলেছে, ছাত্রছাত্রীরা মানে কয়েকজনের কথা কিন্তু বলেনি, তো সেক্ষেত্রে আমার উচিত আমাকে আমার পদ্ধতিটা পরিবর্তন করা, তাহলে পদ্ধতিটা বদলে নেব যাতে করে বাচ্চারা বুঝতে পারে, শিখতে পারে। কোয়েশ্চেন নাম্বার 15, শিক্ষার্থী যখন নিজেকে কোনো কাজে ক্ষমতার অভাব আছে বলে মনে করবে তখন শিক্ষকের কর্তব্য কী? শিক্ষার্থীর আত্মবিশ্বাস জাগ্রত করা, যে কাজ শিক্ষার্থীর সাফল্যের সম্ভাবনা আছে তা করিয়ে বর্তমান কাজের সঙ্গে সেই কাজের সম্পর্ক বোঝানো, সাফল্য লাভের জন্য চেষ্টার প্রয়োজনীয়তাকে বিশেষ গুরুত্ব আরোপ করা, সব কয়টি ঠিক। শিক্ষার্থী যখন নিজেকে কোনো কাজে ক্ষমতার অভাব আছে বলে মনে করবে তখন শিক্ষকের কী কর্তব্য? তখন বাচ্চাটার মধ্যে আমাকে আত্মবিশ্বাসও জাগ্রত করতে হবেই, যে কাজে বাচ্চাটার সাফল্যের সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে, তা করিয়ে বর্তমান কাজের সঙ্গে সেই কাজের সম্পর্ক বোঝানো। মানে কি, দেখা যাচ্ছে বাচ্চাটা গণিত ভালো করতে পারে না, বাট বাচ্চাটা ড্রয়িং খুব ভালো করে, তাহলে তাকে ড্রয়িংয়ে আরও বেশি করে উৎসাহ দিয়ে তার কনফিডেন্স লেভেলটা বাড়িয়ে তারপর তাকে গণিত শেখানো, যাতে করে সে মজা করে বা মজা করে শেখে। সাফল্য লাভের জন্য চেষ্টার প্রয়োজনীয়তাকে বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে, অর্থাৎ এখানে সবকটি কিন্তু সঠিক। ঠিক আছে, তো আজকে কিন্তু এই কয়টা কোয়েশ্চেনে ছিল, আর হোমওয়ার্ক তোমাদের আমি দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক থাকবে। তার আগে বলে রাখি, যাদের যাদের কিন্তু আপার প্রাইমারি টেট ব্যাচে অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা রয়েছে, কারণ পরীক্ষা আছেই, তো তাহলে তোমরা কিন্তু আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 হোয়াটসঅ্যাপ করবে, আপার প্রাইমারি টেট লিখে সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আজকে যেহেতু আইকিউ নিয়ে একটা প্রশ্ন আসলো, তাই আইকিউ নিয়েই একটা আমি কোয়েশ্চেন দিচ্ছি। কোনো একটা বাচ্চার ক্রোনোলজিক্যাল এজ 10, মেন্টাল এজ 10, তাহলে তার আইকিউ কত হবে? মানে আমরা দেখছিলাম মেন্টাল এজ, ক্রোনোলজিক্যাল এজ কখনো কখনো কম বেশি হয়, বাট ওর যেমন বয়স সেই অনুযায়ী ওর মানসিক বুদ্ধিও রয়েছে, তাহলে তার আইকিউ কত হবে সেটা তোমরা ক্যালকুলেট করে বের করবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।